সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার। ৩০তম নিক্কেই ফোরামে বললেন প্রধান উপদেষ্টা, নির্ভেজাল উপায়ে গণতন্ত্র হস্তান্তরই লক্ষ্য। We are working hard to fulfill the dreams and aspirations of our people and prepare for a free, fair and credible election. জনসমুদ্র নয়াপল্টনে তারুণ্যের সমাবেশ। হেলাফেলা চলবে না, ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে বললেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আবারও আমরা বলতে চাই, আগামী ডিসেম্বরের মধ্যেও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজধানীর মিরপুরে বাসায় ঢুকে ছুরিকাঘাতে দম্পতিকে হত্যা, এক প্রবাসী আটক, পরকীয়ার জেরে খুন বলছে পুলিশ। থানায়ও পাত্তা পাননি মগবাজারের ছিনতাইয়ের শিকার ভুক্তভোগী, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালের পর টনক নড়ে প্রশাসনের। শান্তিরক্ষী মিশনে যোগ দিয়ে বহির্বিশ্বে উজ্জ্বল হয়েছে বাংলাদেশের নাম। পিস কিপার্স রান অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা, ভবিষ্যতেও সুনাম অর্জনের আশাবাদ। বিশ্ব শান্তি রক্ষায় ৩৭ বছর ধরে অনবদ্য ভূমিকায় বাংলাদেশ। সংঘাতপূর্ণ এলাকায় সুরক্ষা আর মানবতা ভালোবাসায় বাঁচতে শেখাচ্ছে নতুনভাবে। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় এই যে সুযোগ তারা পাবে, এটা যেন তারা অবশ্যই লুফে নেয়। সেখানে যে অপারেশনগুলো হয়, আমরা যখন বের হই আমরা জানি না যে আজকে আমরা এখানে ফেরত আসতে পারবো কিনা। আসছে বাজেটে অভ্যন্তরীণ আয় নির্ভরতা বাড়বে, অর্থ বরাদ্দ থাকবে না মেগা প্রকল্পে। ধার করে বড় বাজেট বাস্তবায়নের বিপক্ষে অর্থ উপদেষ্টা। আমাদের মেইন ফোকাসটা হলো যে বাজেটে অর্থের সদ্ব্যবহার। আগে বড় বড় বাজেট হয়েছে, বড় বড় এক্সপেন্ডিচার অ্যালোকেশন হয়েছে, বেশিরভাগ কিন্তু অর্থ আবার অপচয় হয়েছে। আমন্ত্রণ যমুনা নিউজে, সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। এতক্ষণ শিরোনাম দেখছিলাম। বাংলাদেশের সুষ্ঠু, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার। সকালে জাপানের টোকিওতে অনুষ্ঠিত ৩০তম নিক্কেই ফোরামে একথা জানালেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। ফিউচার অব এশিয়া সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি আরও বলেন, নির্ভেজাল উপায়ে গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরের ওপরই গুরুত্বারোপ করা হচ্ছে। এ সময় তিনি জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের কথাও তুলে ধরেন। জানান, চড়াই উৎরাইয়ের মধ্যে দিয়ে ক্ষমতায় আসা সরকারের মূল লক্ষ্য দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ। রোহিঙ্গা সংকটে বাংলাদেশের মানবিক ভূমিকা এবং জাতিসংঘ শান্তি রক্ষায় সক্রিয় অংশগ্রহণের কথাও তুলে ধরেন তিনি। এ সময় এশিয়ার অস্থির বাস্তবতায় শান্তি, আস্থা ও অন্তর্ভুক্তির ওপর জোর দেন ডক্টর ইউনুস। বলেন, আঞ্চলিক ভবিষ্যৎ শুধু জিডিপির সংখ্যায় নয়, জনমানুষের কল্যাণ, বিশ্বাস এবং সাহসিকতা দিয়ে নির্ধারিত হবে। অনুষ্ঠানে তরুণদের চাকরি না খুঁজে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। We are working hard to fulfill the dreams and aspirations of our people, to ensure justice, equality, freedom, and dignity of people, and prepare for a free, fair, and credible election, aiming at a smooth transition to democracy. We believe this is a chance to correct the wrongs, build new institutions, and unite the dream of a fairer society. চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। বুধবার জাপানের সাবেক প্রধানমন্ত্রী এবং জাপান বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লীগের সভাপতি তারো আসো টোকিওর ইম্পেরিয়াল হোটেলে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি কথা বলেন। এরপর প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস টোকিওতে ফ্রেন্ডস অব বাংলাদেশ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
4 দিনের জাপান সফরের প্রথম দিন ব্যস্ত সময় কাটান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। টোকিওতে ফ্রেন্ডস অব বাংলাদেশ অনুষ্ঠানে তিনি বলেন, 15 বছর ধরে ধ্বংস, স্বৈরশাসন, গুম খুনের রাজত্ব কায়েম করেছিল বিগত সরকার। সেই পরিস্থিতি থেকে উত্তরণের চেষ্টা চলছে। 15 years of people disappearing. You don't know where they went. You couldn't find out. Still we don't find out many. So 10th month now that we are going through this. We feel that we have come a long way. Banks are functioning. We are paying back our dues to the people who. এ সময় তিনি নির্বাচনের সম্ভাব্য সময় নিয়েও কথা বলেন। জানান, চলতি ডিসেম্বর থেকে 26 জুনের মধ্যেই ভোটের আয়োজন হবে। So people are insisting, tell us when the election would be, because politicians are very impatient to get the election, get to their seats of power. So I've been promising them for a long time. It could be in December of 2025, this year, or at the latest June of 2026. এর আগে স্থানীয় সময় 2:05 টোকিও পৌঁছান অন্তর্বর্তী সরকার প্রধান। পরে দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী তারো আসো সাক্ষাৎ করেন প্রফেসর ইউনূসের সাথে। সেখানে অধ্যাপক ইউনূসকে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার দিকে অগ্রসর করার জন্য ধন্যবাদ জানান এবং একটি মসৃণ গণতান্ত্রিক রূপান্তরের জন্য সাধারণ নির্বাচন অনুষ্ঠানের উপর গুরুত্ব আরোপ করেন। প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার সংস্কার, বিচার এবং নির্বাচন এই 3টি বিষয়কে অগ্রাধিকার দিয়ে কাজ করছে। এরপর দ্য নিপ্পন ফাউন্ডেশনের প্রধান ইয়োহেই সাসাকাওয়া প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সম্মানে নৈশভোজের আয়োজন করেন। অলক হাসান, যমুনা নিউজ। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে, সাফ জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সে হিসেবে নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার নির্দেশও দিলেন তিনি। বুধবার নয়াপল্টনে তারুণ্যের সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি বলেন, সংস্কার ও বিচারের আড়ালে সরকারের ভেতর বাইরে থাকা কিছু মানুষের ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে। পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে সরকারের প্রতিপক্ষ না বানানোর আহ্বানও জানিয়েছেন তিনি। সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। তরুণের ঢল নেমেছে রাজধানীর বুকে। যে তরুণরা ভোট দিতে পারেনি 2014, 18 কিংবা 24-এর নির্বাচনে, যে তরুণ তুর্কির দল মৃত্যুকে আলিঙ্গন করে রাজপথে নেমে এসেছিল স্বৈরাচার পতন আন্দোলনে, নয়াপল্টনে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের এই তারুণ্যের সমাবেশে যোগ দিয়েছে সেই তরুণ শক্তি। বিএনপির 4 সাংগঠনিক বিভাগ ময়মনসিংহ, ফরিদপুর, সিলেট আর ঢাকার তরুণরা সমাবেশে যোগ দিতে দিনের শুরু থেকেই জড়ো হতে থাকেন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। একদিকে ফকিরাপুল ছাড়িয়ে মতিঝিল, অন্যদিকে নাইটিঙ্গেল মোড় হয়ে কাকরাইল এবং আশপাশের এলাকায়ও বিস্তৃত হয় জমায়েত। দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। সমাবেশে মূল আকর্ষণ ছিলেন বিএনপির তারুণ্যের প্রতীক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি তুলে ধরেন তরুণদের লক্ষ্য করে আগামীর বাংলাদেশে বিএনপির কর্মপরিকল্পনা। বলেন, ডিসেম্বরেই হতে হবে নির্বাচন। অতীতেই বাংলাদেশে রেকর্ড রয়েছে 3 মাসের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব, কিন্তু আজ আমরা দেখছি 10 মাস পার হয়ে গেল, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করছে না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। জাতীয় নির্বাচন আয়োজন নিয়ে টালবাহানা চলছে বলে মন্তব্য করেন তারেক রহমান। কেউ ক্ষমতায় থাকতে চাইলে পদত্যাগ করে নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানান তিনি। কথিত অল্প সংস্কার আর বেশি সংস্কারের অভিনব শর্তের আবর্তে ঘুরপাক খাচ্ছে আগামী জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ। এরই ভিতরে জনগণ বিশ্বাস করতে শুরু করেছে সংস্কার নিয়ে সময়ক্ষেপণের আড়ালে অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে এবং বাইরে কারো কারো মনে হয় কিছু ভিন্ন উদ্দেশ্য রয়েছে। ঢাকা দক্ষিণে ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর ঘটনাকে স্বৈরাচারী ঘটনার পুনরাবৃত্তি বলেই মনে করেন তারেক রহমান। জনগণের বিশ্বাস, ভালোবাসা নষ্ট হয় অন্তর্বর্তীকালীন সরকারের
এমন কোনো পদক্ষেপ নেওয়া ঠিক হবে না। গণতান্ত্রিকামী জনগণ এবং গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোকে দয়া করে প্রতিপক্ষ বানাবেন না। জনপ্রত্যাশা বুঝতে নেতাকর্মীদের জনগণের কাছে যাওয়ার আহ্বানও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ঢাকার এই সমাবেশের মধ্য দিয়ে শেষ হলো বিএনপির ৩ তরুণ সংগঠনের 10টি সাংগঠনিক বিভাগের সমন্বিত কর্মসূচি, যার মধ্য দিয়ে তারা প্রমাণ দেওয়ার চেষ্টা করেছে নিজেদের শক্তিমত্তা, জনসম্পৃক্ততা এবং দক্ষতা, এবং বলছে দেশের মোট তরুণের অধিকাংশই বিএনপির সঙ্গে আছে, যারা রাজনৈতিক অধিকার হিসেবে ভোটাধিকার প্রতিষ্ঠা করতে চায়। এবং এই তারুণ্যের সমাবেশ থেকে প্রত্যাশা করা হচ্ছে অন্তর্বর্তী সরকার অতি দ্রুত সময়ের মধ্য দিয়ে নির্বাচনের ব্যবস্থা করে তরুণদের ভোটাধিকার নিশ্চিতের সুযোগ করে দেবে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। বিয়ের কথা গোপন রেখে সৌদি প্রবাসীর সাথে সম্পর্ক, সেই প্রবাসীর হাতেই খুন হলেন শিক্ষার্থী ও তার স্বামী। বুধবার দুপুরে রাজধানীর মিরপুরের এমন নৃশংস ঘটনায় হতবাক প্রতিবেশী আর স্বজনরা। ঘটনাস্থল থেকে ঘাতককে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। চলছে মামলা দায়েরের প্রস্তুতি। মিরপুর 11 নম্বরের বি ব্লকের প্রথম সড়কেই বিভীষিকা। প্রতিবেশীরা জানায় 35 নম্বর বাড়ির 5 তলায় সাবলেট থাকতেন পাপ্পু ও দোলা দম্পতি। শোরগোল শুনতে পেয়ে ওই ফ্ল্যাটে গিয়ে দোলনা আক্তার দোলা ও তার স্বামীর মরদেহ দেখতে পান তারা। মায়ার বন্ধন, একটা বাচ্চা পালা, একটা মা বাবার সন্তান। আপনারা বোঝেন না, আপনাকে মা বাবা আছে না, এই বাচ্চাকে কত মায়া, এত পৃথিবী লেখা দেয়, তারপরে তো এই মায়ার ঋণ শোধ হয় না। পুলিশ জানায় দোলার পূর্ব পরিচিত গাউস সৌদি প্রবাসী। বুধবার দুপুরে বাসায় যান তিনি। হঠাৎ ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করতে থাকেন। ঘটনাস্থলেই প্রাণ হারায় দোলা ও তার স্বামী নাজমুল পাপ্পু। ওনারা হচ্ছে 5 মাস যাবত এখানে থাকে। বেসিক্যালি হচ্ছে যে মহিলাটা উনি ভাড়া নিয়েছে, উনি হচ্ছে উত্তরা ইউনিভার্সিটিতে LLM পড়তো, আর হচ্ছে ওনার হাজব্যান্ড একটা ফার্মাসিউটিক্যালসে জব করতো। একটা ছেলের সাথে ওনার সম্পর্ক ছিল, যেটা হচ্ছে যে মার্ডার করছে সেই ছেলে আর্মির যে ক্যাপ্টেন ছিল তার কাছে স্টেটমেন্ট দিছে। আপনারা কারা বলছে যে আমরা আইনের লোক, বলছে যে ঠিক আছে আমি আত্মসমর্পণ করলাম, আমি গেট খুলে দিতে আসি, পরে ওই লোকই গেট খুলে দিছে। 999-এ ফোন পেয়ে পুলিশ গাউসকে আটক করে। প্রাথমিক তদন্তে পুলিশ বলছে পরকীয়া সম্পর্কের জেরেই এই হত্যাকাণ্ড। বিভৎস ছুরির আঘাত করে খুব রাগ থেকেই পরবর্তীতে সে গাউস প্রাথমিকভাবে জানায় যে আমার সাথে প্রেম করে আরেকজনের সাথে প্রেম করতেছে, এটা সে মেনে নিতে পারে। এটা সে না মেনে নিতে পেরেই এই ঘটনাটি ঘটে। দোলা উত্তরা ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন, আর স্বামী পাপ্পু বেসরকারি চাকুরিজীবী। মিরপুরের ওই বাসায় সাবলেট থাকতেন তারা। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। ফেসবুক আর বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল না হলে প্রশাসনের টনক নড়ে না, আইনি সহায়তা পায় না ভুক্তভোগী। এই কথারই যেন প্রমাণ মিলেছে আবারও। সম্প্রতি রাজধানীর মগবাজারে ছিনতাইয়ের শিকার এক যুবকের জবানিতে উঠে এসেছে ভয়াবহ অভিজ্ঞতার কথা। প্রথম দিকে থানায় গিয়ে পাত্তাই পায়নি সে, কিন্তু ঘটনার সামাজিক মাধ্যমে ভাইরালের পর নড়ে চড়ে বসে পুলিশ। আশিক মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। 18 মে ভোর 5:22 রাজধানীর মগবাজারের গ্রিনওয়ে গলি ধরে ব্যাগ ঘাড়ে হেঁটে যাচ্ছিলেন এক যুবক। হঠাৎই অপর প্রান্ত থেকে একটি মোটরসাইকেলে আসে 3 জন। বাইক থামিয়ে চকচকে চাপাতি হাতে নেমে আসে 2 জন, ঘিরে ধরে ওই যুবককে। কিছু বুঝে ওঠার আগেই এলোপাতাড়ি কোপাতে শুরু করে, ছিনিয়ে নেয় যুবকের ব্যাগ, মোবাইল ও টাকা। ছিনতাইয়ের এই ঘটনার অনুসন্ধানে নামে যমুনা টেলিভিশন। খুঁজে বের করা হয় ভুক্তভোগী যুবক আব্দুল্লাহকে। রাজধানীর একটি 4 তারকা হোটেলে চাকরি করেন তিনি। জানান সেদিনের ভয়াবহ অভিজ্ঞতার কথা। 2 জন চাপাতি দিয়ে আমাকে আঘাত করা শুরু করলো। তখন আমি ভয়ে আতঙ্কে কিছু করতে পারি না, আমার থেকে ছিনতাই করে সব নিয়ে গেল। চোখের সামনে হঠাৎ আমার এত কষ্টের টাকা ইনকাম সব নিয়ে যাচ্ছে, এই জন্য আমি ওদের কাছে আমার ব্যাগটা চাচ্ছিলাম। আমার মাথার মধ্যে অনেকগুলো আঘাত করলো, মানে চাপাতি দিয়ে আর কি। তারপর আমার রানে আছে এখনও আঘাতের দাগ, তারপর বুকে আছে, হাতে আছে। গড়ির জন্য আমার হাতের কোপটা বেঁচে গেছে আর কি। তারপর আমার বাহুতেও আছে অনেকটা। আব্দুল্লাহ জানায় ছিনতাইয়ের পর গিয়েছিলেন পার্শ্ববর্তী হাতিরঝিল থানায়। আইনি সহায়তা চাইলেও মেলেনি সহযোগিতা, উল্টো আনতে বলা হয় মেডিকেল রিপোর্ট। আমি মামলা দরখাস্তের জন্য এর কাছে বললাম যে স্যার আমার এই ঘটনা হয়েছে আজকে সকালে, আমি আমার আঘাত শরীরটা দেখাইছি। বললো হ্যাঁ, বললো যে তুমি হসপিটালে যাও, গিয়ে একটা রিপোর্ট আনার জন্য।
তারপর আমি মালিবাগ একটা কমিউনিটি হসপিটাল ছিল মেডিকেল, ওই জায়গায় যাওয়ার পরে এরা দেখে আমার রিপোর্ট দিল না, যে আমরা দিতে পারবো না রিপোর্ট পুলিশকে, সেটা তুমি ঢাকা মেডিকেলে যাও। আমাকে খালি ওইদিকে যাও প্যারাশনি করতেছে আর কি, ওইদিকে যাও। যোগাযোগ করা হলে থানায় আইনি সহায়তা না পাওয়ার বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন ভারপ্রাপ্ত কর্মকর্তা। জানানো হয় ছিনতাইয়ের ঘটনায় এরই মধ্যে শনাক্ত করা হয়েছে 2 জনকে। আমার কমিশনার স্যার বলছেন যে কেউ কমপ্লেন করলে অবশ্যই মামলা হবে, এটা হচ্ছে ক্লিয়ার কথা এবং সেই পথে আমরা হাঁটি। আর যেটা সে বলেছে এই জিনিসটা যেহেতু আমার নলেজে ছিল না, আমার কমিশনার আসে নাই, আমি যেহেতু আমার নলেজে নাই, আমি একটু জেনে 18ই মের ছিনতাইয়ের ঘটনাটি অনলাইনে ভাইরাল হয় 25 মে। এরপরই নড়েচড়ে বসে পুলিশ। ভুক্তভোগীকে খুঁজে বের করে মামলাও নেওয়া হয়, তবে লাগেনি কোনো মেডিকেল রিপোর্ট। আইনশৃঙ্খলা বাহিনীর এমন আচরণকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন সাধারণ মানুষ। প্রশাসনের কাছে আমরা যেখানে সাহায্যের জন্য যাব, গিয়ে যদি সেখানে আমাদেরকে আবার হয়রানি হতে হয় যে আমাদেরকে একবার ওদিকে যাও এটা করো, আমরা তো ওই সময় যখন এই ধরনের বিপদে পড়ে যায় একটা মানুষ, তখন তার কোনো সেন্স থাকে না। যখন সহায়তা চাবো তারা বিভিন্ন ওয়ে দেখায়, এতে তো আর আমরা কোনো কিছু আশা করতে পারি না। পুলিশের এমন মামলা না নেওয়া ও ভুক্তভোগীদের পাশে না দাঁড়ানোর প্রবণতায় অপরাধ বাড়ছে বলে মনে করছে নগরবাসী। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশ শান্তিরক্ষী মিশনে যোগ দেওয়ার পর থেকেই পেশাদারিত্বের কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে তেজগাঁওয়ে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উপলক্ষে পিস কিপার্স রান শেষে এ কথা বলেন তিনি। জানান, শান্তি মিশনে অংশ নেওয়ার পর থেকে দেশের ভাবমূর্তি বহির্বিশ্বে উজ্জ্বল হয়েছে। শান্তিরক্ষী মিশনের সদস্যদের পেশাদারিত্বের কারণে বাংলাদেশ আগামীতে আরও সুনাম অর্জন করবে বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শান্তি মিশনে গিয়ে শুধু একটি দেশকে পুনর্গঠনই নয়, সাধারণ মানুষের জীবনমান উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে বাংলাদেশ শান্তি মিশনের সদস্যরা। এর আগে তেজগাঁও বিমানবন্দর থেকে রান করেন বিভিন্ন সময়ে শান্তি মিশনে অংশ নেওয়া সদস্যরা। সেখান থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে সড়ক প্রদক্ষিণ করে ফ্যালকন হলের ভেতরে এসে শেষ হয়। Our nation has emerged as one of the largest and most reliable contributor of troops and police personnel to UN peacekeeping operations. This commitment stems from our constitutional obligation to promote international peace and security. শান্তির প্রশ্নে চির উন্নত মমশির, তাই তো প্রশংসাপত্রেও বাংলাদেশের শান্তিরক্ষীদের সুনাম বিশ্বজুড়ে। বিরোধপূর্ণ এলাকার জনগণ কিংবা ভিন্ন দেশের সামরিক বাহিনী বাংলাদেশের পেশাদারিত্বে সবাই মুগ্ধ। ৩৭ বছর ধরে বিশ্ব শান্তি রক্ষায় কাজ করে যাওয়া বাংলাদেশ এখন জাতিসংঘ শান্তি রক্ষায় তৃতীয়। সংঘাতপূর্ণ এলাকায় পেশাদারিত্বের সম্মান অর্জনের পাশাপাশি অর্জন করেছে স্থানীয়দের ভালোবাসাও। আহমেদ রেজা জানাচ্ছেন বিস্তারিত। তার গায়ে গুলি লেগেছিল, এটা যে কারো গায়ে লাগতে পারত। খুব ছোট একটি জায়গায় আমাদের ল্যান্ড করতে হবে। সামনে সন্দেহজনক কিছু দেখা গিয়েছে। ওরা বাংলার সন্তান, বাংলার শান্তি ও সার্বভৌমত্ব রক্ষায় যারা সদা প্রস্তুত, তারাই স্বাধীন ভূখণ্ডের প্রতি ইঞ্চির উপর নজর রেখে শান্তি বজায় রাখছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে। বলছি বাংলার শান্তিরক্ষীদের কথা। বিশ্বজুড়ে সংঘাতপীড়িত এলাকায় শান্তি প্রতিষ্ঠায় যারা নিজেদের জীবন উৎসর্গ করতেও পিছপা হন না। ১৯৮৮ সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে অংশগ্রহণ করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং বাংলাদেশ পুলিশের সদস্যরা। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে প্রায় ৬,০০০ বাংলাদেশি শান্তিরক্ষী মিশনে কর্মরত আছেন। সেখানে যে অপারেশনগুলো হয়, আমরা যখন বের হই আমরা জানি না যে আজকে আমরা এখানে ফেরত আসতে পারবো কিনা। কারো কারো ভাগ্যে ফেরত আসার সৌভাগ্য হয়, কেউ কেউ ফেরত আসতে পারে না, হয়তো তার দেহটার দেশে ফেরত আসে। শান্তি প্রতিষ্ঠায় যেসব দেশের প্রয়োজনীয়তা, সেই প্রয়োজনীয়তাগুলোকে ফুলফিল করতে পারাটা, এটা আমি মনে করি আমার দেশের যে প্রশিক্ষণলব্ধ জ্ঞান জাতিসংঘ মিশনে এটার প্রয়োগ আমাকে নিঃসন্দেহে অনুপ্রাণিত করেছে। সংঘাতপীড়িত এলাকায় শুধু সুরক্ষা প্রদান নয়, একই সাথে মানুষের সাথে মিশে যাওয়ার নিদারুণ ক্ষমতা, আধুনিক প্রযুক্তি ও সমরাস্ত্রে স্বয়ংসম্পূর্ণ এবং আন্তর্জাতিক মানের প্রশিক্ষণই বাংলাদেশের শান্তিরক্ষীদের সবার থেকে করেছে আলাদা। ফ্লাইট সেফটি কোর্স, ট্যাকটিক্যাল কোর্স,
বিভিন্ন ধরনের সার্ভাইভাল ট্রেনিং, আন্তর্জাতিক আইন এবং সংবেদনশীলতা সবগুলো আঙ্গিকেই বাংলাদেশ বিমান বাহিনী আমাদেরকে প্রস্তুত করে থাকে। 500 জনের বিপরীতে আমাদের সামনে তখন ছিল 5000 লোক যারা প্রচণ্ড অ্যাজিটেটেড এবং যে কোনো সময় ক্যাম্পে অ্যাটাক করবে। এটা আমাদের জন্য একবারেই নতুন ছিল। ক্যাম্পে আমরা মাত্র গিয়েছি, আমরা এখনও পরিস্থিতি বুঝে উঠতে পারিনি। 1 মাসের মাথায় এই অবস্থা ঘটেছে। তো এটাই হচ্ছে সেই চ্যালেঞ্জের জায়গা, যেখানে কিনা একটা শান্তিরক্ষী তার অপারেশন কার্যক্রমের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। তো সেখানে আমি বলবো যে রাইট ডিসিশন ওয়াজ টেকেন ইন দ্য রাইট টাইম। শান্তিরক্ষী দিবসের এই দিনটি ব্লু হেলমেটধারীদের কাছে বিশেষ গুরুত্ব বহন করে। তাদের বিশ্বাস, বাংলার পাশাপাশি শান্তির বার্তা বিশ্ব প্রেক্ষাপটেও পৌঁছে দেবে তরুণ তুর্কিরা। আমাদের তরুণ প্রজন্ম যেন তাদের মেধা এবং প্রজ্ঞা দিয়ে, তাদের পেশাদারিত্ব দিয়ে, সহমর্মিতা দিয়ে এই দেশের পাশে সবসময় থাকে। সবাই যদি একত্রে শান্তির জন্য কাজ করে যেতে পারে তাহলে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা হবে। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় এই যে সুযোগ তারা পাবে, এটা যেন তারা অবশ্যই লুফে নেয়। জাতিসংঘের তথ্য অনুযায়ী শান্তিরক্ষী মিশনে অংশগ্রহণ করে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন প্রায় 168 জন বাংলাদেশি, যাদের আত্মত্যাগী বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ এলাকায় শান্তি বিরাজ করছে প্রতিনিয়ত। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর ডেমরা ও মান্দা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬২,০০০ কেজি সরকারি চালসহ বিপুল পণ্য সামগ্রী জব্দ করেছে সেনাবাহিনী নেতৃত্বে যৌথ বাহিনী। বুধবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ডেমরার আমুলিয়া মডেল টাউনের একটি গুদাম এবং মুগদা থানাধীন মান্দা এলাকার আরেকটি গুদামে অভিযান চালানো হয়। সেখান থেকেই জব্দ হয় এসব সামগ্রী, যার মধ্যে উল্লেখযোগ্য 50 কেজি ওজনের 1250 চালের বস্তা, 507 বস্তা আটা, 117 বস্তা ডাল এবং 150 লিটার সয়াবিন তেল। এ সময় গুদামের 3 কর্মচারীকে আটক করা হয়। এসব সামগ্রী পরিবহনের কাজে ব্যবহৃত 5টি ট্রাকও জব্দ করে যৌথ বাহিনী। পরে জব্দকৃত মালামাল এবং আটককৃতদের ডেমরা ও মুগদা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বাজেট বাস্তবায়নে অভ্যন্তরীণ আয়ে বাড়বে নির্ভরতা। ধার করে বড় বাজেট বাস্তবায়নের বিপক্ষে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মেগা প্রকল্পের জন্য থাকবে না অর্থ বরাদ্দ, তবে যে প্রকল্পই বাস্তবায়ন হবে তাতে কারো নাম বা মনুমেন্ট যুক্ত হবে না। প্রবৃদ্ধির উচ্চাশা করবেন অর্থ উপদেষ্টা। পুঁজিবাজার নিয়েও থাকবে দিক নির্দেশনা। রিমন রহমানের রিপোর্ট। পরিবর্তিত সময়, ভিন্ন প্রেক্ষাপট। 16 বছর পর সংসদের বাইরে আবারও তুলে ধরা হবে 2025-26 অর্থ বছরের বাজেট। স্পষ্ট হয়েছে অর্থনীতির নানামুখী সংকট, স্বাদ আর সাধ্যের সমন্বয় ঘটানোও কঠিন। এমন এক বাস্তবতায় কিছুটা নিয়ন্ত্রিত বাজেট ঘোষণা করবেন অর্থ উপদেষ্টা। তার ইচ্ছা, ঋণ কমিয়ে অভ্যন্তরীণ আয় বৃদ্ধির মাধ্যমে হবে বাজেট বাস্তবায়ন। আমাদের মেইন ফোকাসটা হলো যে বাজেটে অর্থের সদ্ব্যবহার। আগে বড় বড় বাজেট হয়েছে, বড় বড় এক্সপেন্ডিচার অ্যালোকেশন হয়েছে, বেশিরভাগ কিন্তু অর্থ আমরা অপচয় হয়েছে, করাপশন হয়েছে। ডেফিসিটটা তো আমরা বলছি 5 রাখলে ভালো হয়, বলতে আমরা তো 4-এর বেশি ডেফিসিট করবো না। আমরা ডোমেস্টিক রিসোর্সের উপর একটু ডিপেন্ড করবো যাতে এটা চাপ না পড়ে। কাঙ্ক্ষিত মাত্রায় বাড়ছে না মোট দেশজ উৎপাদন বা জিডিপি। দেশি বিদেশি বিনিয়োগে চাঞ্চল্য নেই, তবে আগামী অর্থ বছরের জন্য 5.5% প্রবৃদ্ধির লক্ষ্য ঠিক করেছেন অর্থ উপদেষ্টা। জিডিপি গ্রোথ আমরা চেষ্টা করব এইবার 24-25 যেটা হবে, ফাইনাল বললে 5-এর বেশি হবে না, কারণ 5 নাও হতে পারে। আগামী বছরে 5.5 যাব, আমরা 7-8-এ প্রজেক্ট করব না। বছর জুড়ে এই প্রকল্প ধরে ব্যয় করবে সরকার। এক্ষেত্রে গুরুত্ব পাবে ভৌত অবকাঠামো, বিদ্যুৎ ও জ্বালানি, শিক্ষা, স্বাস্থ্য খাত। তবে থাকবে না মেগা প্রকল্প এবং মনুমেন্ট। মনুমেন্ট প্রতিষ্ঠানে মনে করি যে এটা লোক দেখানো থাকবে, সবাই চিনে, সেটা ইন্ডিয়াতে আছে, বাংলাদেশে তো অনেক বেশি আছে। অতএব এটা না, ভৌত অবকাঠামো লাগবে। আমরা তো বলবো না যে রাস্তাঘাট করব না, বিদ্যুৎ ইসে করব না, বা হাসপাতাল তৈরি করে, স্কুল তৈরি করে, সেটা সাথে সাথে সামাজিক জিনিসটা একটু দেখব। পুঁজিবাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনতে থাকবে কিছুটা উদ্যোগ। সংস্কার কার্যক্রম গ্রহণের বিষয়েও বাজেটে থাকবে দিক নির্দেশনা। শেয়ার বাজার আমরা যেটা বলি লং টার্ম ইনভেস্টমেন্ট, বিগ ইনভেস্টমেন্ট অ্যান্ড অলসো রিস্ক শেয়ারিং। নেগেটিভ ইকুইটির ব্যাপারটা আমরা সলভ করি। নেগেটিভ ইকুইটি মানে আপনি মার্জিন লোন নিয়ে আসলেন, তারপর শেয়ার বাজার কমে, ইকুইটিটা নেগেটিভ হয়ে গেল কিন্তু আপনার, ওটা আমরা বাংলাদেশ ব্যাংকের সাথে কথা বলে টাইম নিয়েছি। আর সেকেন্ড হলো আমরা চেষ্টা করি নতুন আইপিও আনার জন্য।
সবকিছু ঠিক থাকলে 2 জুন বিকেল 3টায় উপস্থাপন করা হবে আগামী অর্থবছরের বাজেট। তো 1 টাকা হতো তো বাড়াতে হবে না, তো ওদের সেম বাজেটে দিয়ে দিচ্ছেন। তো রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। সিরাজগঞ্জে নদী ড্রেজিংয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। 11টি ব্রিজের নিচে চলছে বালু উত্তোলন। এতে ঝুঁকিতে অবকাঠামোগুলো। কাজের নকশা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন প্রকল্প পরিচালক ও পানি উন্নয়ন বোর্ড। 2021 সালের 23 ফেব্রুয়ারি অনেকটা ঢাকঢোল পিটিয়েই উদ্বোধন করা হয় বাঙালি করতোয়া, ফুলজোর ও হুড়াসাগর নদীর ড্রেজিং এবং তীর সংরক্ষণ প্রকল্প। 217 কিলোমিটার খননে বরাদ্দ 915 কোটি টাকা। প্রকল্পের লক্ষ্য ভাঙন মোকাবেলা, পানির স্তর স্বাভাবিক রাখা, মৎস্য সম্পদসহ আর্থসামাজিক উন্নয়ন। তবে অনুসন্ধানে মিলল আরেক চিত্র। প্রকল্পের নামে 11টি ব্রিজের নিচে তোলা হচ্ছে বালু। এতে ঝুঁকিতে অবকাঠামোগুলো। আমরা তো লেবার এখানে কাজ করি, আমাদের কাজ করার বলতেছে ব্রিজের নিচে, মানে আমরা তো ব্রিজ থেকে যেটা মাপে সেটা কাটছে। ব্রিজের কাছ থেকে যদি বালু সরায় তাহলে কি হবে, ব্রিজের পানির অ্যাবড্রাফট ইরোশনের কারণে ওখানে স্কাউর হবে, স্কাউর হয়ে পাইল ক্ষতিগ্রস্ত হবে, ব্রিজের পিয়ার ক্ষতিগ্রস্ত হবে এবং ব্রিজটা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। প্রকল্প পরিচালকের দাবি, পানি উন্নয়ন বোর্ডের নকশা অনুযায়ী কাজ চলছে। এরই মধ্যে 70% শেষ হয়েছে। তবে এ বিষয়ে কিছুই জানা নেই বলে দাবি নির্বাহী প্রকৌশলীর। যাবতীয় ডিজাইন এবং ড্রয়িং পানি উন্নয়ন বোর্ড সরবরাহ করেছে। আমরা গিয়ে ডিজাইন এবং ড্রয়িং অনুযায়ী কার্য সম্পাদন করছি। বাস্তবায়ন করতেছে ওরা, সবকিছু ওরাই সেটা ভালো জানে যে কোথায় কাটা যাবে কোথায় কাটা যাবে না, ওরাই ভালো জানে সেটা। কিন্তু ওটা তো মানুষের ক্ষতি হবে, বোঝা যাচ্ছে ক্ষতি হচ্ছে। আর ওখানে বালি ভালো পাইছে যেটা কাটছে, অন্য কাছে সমস্যা কি? স্থানীয় প্রশাসন বলছে প্রকল্পের নামে এভাবে বালু তোলার এখতিয়ার নেই কারো। কেউ নির্দেশনা ভাঙলে নেওয়া হবে ব্যবস্থা। ব্রিজিং প্রকল্প আছে, আমরা বলছি এটা এখন করা যাবে না, আমরা না করছি, আমরা বলছি এখানে করা যাবে না, ব্রিজের জন্য এটা ক্ষতিকর হবে। তারপরে তারা বলছে আমাদের জানাবে, আমরা যে ঠিকাদাররা মনে হয়তো করে। কার্যাদেশ অনুযায়ী চলতি বছরের জুনেই প্রকল্প সমাপ্ত হওয়ার কথা। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। গত 9 মাস ধরে ভয়াবহ লুটপাটের শিকার সিলেটের প্রাকৃতিক সম্পদ। পাহাড়, টিলা কিংবা সমতল সবই পাথর আর বালু খেকোদের নিয়ন্ত্রণে। পরিবেশবাদীদের অভিযোগ, লুটপাট ঠেকাতে কার্যকর উদ্যোগ নিচ্ছে না প্রশাসন। নানা সীমাবদ্ধতার কথা বলছেন জেলা প্রশাসক। আহমেদ শাহিনের ছবিতে মাহবুবুর রহমান রিপনের প্রতিবেদন। 5 আগস্টের পর থেকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা জাফলংয়ে চলছে এমন লুটপাট। পিয়াইন নদী থেকে উত্তোলনের পর প্রতিদিন হাজারো ট্রাকে যাচ্ছে কয়েক লাখ ঘনফুট খনিজ সম্পদ। ইসিএ এলাকাতেই গর্ত করে তোলা হচ্ছে পাথর, কোথাও নিষিদ্ধ ড্রেজার দিয়ে উঠছে বালু। ইসিএ এলাকার নদী থেকে তুলে বিনা বাধায় বালুগুলো রাখা হয়েছে স্তূপ করে। যারা বহির্ভূত জায়গা, বাংলা বাজার, বালিরাহর জায়গা থেকে এগুলো বালু স্টক করা হয়েছে। ওই জায়গা থেকে তোলার কারণে এগুলো জব্দ করা হয়েছে। এটা আজ থেকে 4-5 মাস আগের ঘটনা। কিন্তু এই জব্দ করার পর এই যে কমিটি গঠন কিংবা এগুলো নিলাম দেয়, এই প্রসেসিংটাই করছেন না। এটা আমাদের কাছে একটা রহস্যজনক লেগেছে। কিন্তু যারা এসব করছেন তাদের অজুহাতের শেষ নেই। জায়গায় স্যার এই যে বালুটা উত্তোলন হয়, ওইদের 2 সাইড বাড়িঘর জন্য স্টক করা যায় না এবং পানি অন্য কম, এইদিকে পানি থাকে বেশি। একবার ভাদ্র মাস পর্যন্ত পানি এদিকে থাকে, এই জন্য আমরা এই দিক দিয়ে একটু সুবিধা পাই দিকে, এই জন্য আমরা স্যার এনে বালু নিশ্চয় করছি। আমরা তো বালু তুলি না, বালু তুলে তো ছোট ছোট নৌকা এরা বালু নিয়ে আসে, আমরা তাদের কাছ থেকে খরিদ করি। প্রশাসন বলছে বালু তোলা বন্ধ করতে না পারলেও সরকারি সম্পদ হিসেবে জব্দের অভিযান চলছে। যে বালু স্টক করা আছে আমরা খবর পেয়েছি যে এটা ইসিভুক্ত এলাকা থেকে তোলা এবং এর জন্য পরিবেশ অধিদপ্তরকে সাথে নিয়ে আমরা বালিগুলো জব্দ করেছি। কোম্পানিগঞ্জের শাহ আরেফিন টিলা কিংবা রেলওয়ে বাংকার এলাকায় বন্ধই হয়নি পাথর উত্তোলন। পরিবেশবাদীরা বলছেন এই ধ্বংসযজ্ঞের দায় প্রশাসনের। দায়িত্বশীল কর্তৃপক্ষ হিসেবে যদি আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনকে বলি, তাহলে তাদের চোখের সামনেই তো এগুলো তোলা হচ্ছে এবং তারা যে অবগত না এটাও না। এখন চেষ্টা করেও আপনি পারছেন না, তখনই আমরা বলতে পারি যে আসলে ব্যর্থ। কিন্তু আমরা তো আসলে এখানে জোরে সোরে কোনো চেষ্টা আমরা এখনো দেখিনি। এসব থামাতে নিজের চেষ্টার কথা জানালেন জেলা প্রশাসক। এগুলা সংরক্ষণ করার জন্য যে পরিমাণ নজরদারি দরকার অথবা যে পরিমাণ লোকবলের প্রয়োজন, সেটা আসলে আমাদের উপজেলা প্রশাসন বা থানা লেভেলের কোনো অফিসের নেই, আইনশৃঙ্খলা বাহিনীর নেই।
তারপরেও তারা যখন এসব বিভিন্ন ধরনের কার্যক্রম হচ্ছে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। অভিযান পরবর্তী সময়ে তারা আবার নেমে আগের মতো করে নেমে আসে। তো এইটার বিষয়ে আমরা একটা কার্যকর পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছি। জাফলং রক্ষায় পরিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করে 2015 সালে গেজেট প্রকাশ করে সরকার 14.93 বর্গ কিলোমিটার এলাকায় নিষিদ্ধ করা হয় পাথর কিংবা বালি উত্তোলন সহ 8টি কর্মকাণ্ড। মাহবুবুর রহমান রিপন, যমুনা নিউজ, সিলেট। দেশের বিভিন্ন স্থানে ভোর থেকেই ঝোড়ো হাওয়া সহ প্রবল বৃষ্টিপাত হচ্ছে। দক্ষিণ উপকূলীয় জেলা ঝালকাঠিতে বইছে দমকা হাওয়া, সেই সাথে টানা বর্ষণ। এতে সুগন্ধা ও বিষখালী নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এদিকে ফেনীতে কখনো ভারী, মাঝারি আবার কখনো হালকা বৃষ্টি হচ্ছে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে শনিবার সন্ধ্যা পর্যন্ত ভারী বৃষ্টি ও বন্যার সম্ভাবনা রয়েছে। ফেনীর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, টানা বর্ষণের কারণে মুহুরী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। স্থানীয় যে এনজিও গুলো আছেন, স্বেচ্ছাসেবী সংগঠনগুলো আছেন, রেড ক্রিসেন্ট আছে, তাদের যে ট্রেন যারা স্বেচ্ছাসেবী আছেন তাদের সহায়তা নিয়ে আমরা এটি মোকাবেলা করতে পারবো। সবাই সতর্ক থাকবেন এবং সচেতন থাকবেন। কোরবানির ঈদ সামনে রেখে হাটে গরু তোলার প্রস্তুতি শুরু করেছেন বিভিন্ন জেলার খামারিরা। এখনও হাট জমে ওঠেনি, তবে খামারে খামারে ঢু মারছেন ক্রেতারা। পছন্দের গরু বুকিং দিয়ে রাখছেন কেউ কেউ, অনেকে যাচাই করছেন দাম। ভালো ব্যবসা প্রত্যাশা খামারিদের। রকচটা কালামানিক 3 বছর লালন পালনের পর এবার বিক্রির জন্য প্রস্তুত বিশাল দেহি গরুটি। অভাবের তাড়নায় পড়াশোনা ছেড়ে পশুপালন শুরু করেছিলেন নেত্রকোনার বেকার যুবক মনোয়ার। পরিবারের একজন সদস্যের মতোই যত্নে লালন করেছেন কালামানিককে। 10 ফুট লম্বা, 6 ফুট উচ্চতার গরুটির ওজন 27.5 মণ। কালামানিককে এতটুকু বড় করতে তার আদর যত্নের কোনো আমি কমতি রাখি নাই। প্রতিদিন 12 থেকে 14 কেজি তাকে দানাদার খাবার দিতে হয়। সম্পূর্ণ দেশীয় প্রাকৃতিক খাবার দিই। পর্যাপ্ত পরিমাণ সে কাঁচা ঘাস খায়। ফ্রিজিয়ান জাতের এই গরুর দাম হাঁকা হয়েছে 12 লাখ টাকা। এটি দেখতে অনেকেই ভিড় করেন মনোয়ারের বাড়িতে। আমরা যতটুকু দেখতেছি আর কি, আমাদের ডিস্ট্রিক্টে এমন গরু আর আছে কিনা আমরা জানা নাই। আমার কাছে তো অনেকে হাতি বলতেছে, কিন্তু আমার কাছে হাতির চেয়ে বড় মনে হয়। মালিককে 12 লক্ষ টাকা যাচ্ছে, মনে হয় 10, 10.5 এরকম হবে। খাওয়ানো হয় ঘাস, ভুসি এবং কিন্তু বেজাল খাওয়ানো হয় না। নারায়ণগঞ্জে পশুর হাটে যাওয়ার ঝামেলা এড়াতে খামারে যাচ্ছেন অনেক ক্রেতা। বুকিং করে রাখছেন পছন্দের গরু। 50,000 টাকা থেকে শুরু করে 8 লাখ টাকা পর্যন্ত গরু আছে জেলার বিভিন্ন খামারে। দেখলাম এখন গরুগুলা খুব সুন্দর, গরুগুলা সাইজগুলা, দামও মোটামুটি রিজনেবল প্রাইসে আছে, নেওয়ার মতো আছে। অনেক ফার্মের যে এখানে অল্প টাকায় গরু পাওয়া যায়, এই জন্য আর কি আশা। বন্দর এলাকার ইপেক্স অ্যাগ্রো ফার্ম অ্যান্ড ডেইরিতে শতাধিক গরু প্রস্তুত করা হয়েছে। খামারিরা বলছেন, স্টেরয়েড ও অ্যান্টিবায়োটিক মুক্ত গরুগুলো প্রাকৃতিক খাবার খাইয়ে মোটাতাজা করা হয়েছে। 200 কেজি দুধ পাই, আর আমার 100 গরু কোরবানির জন্য রেডি করা। প্রতিটা গরু আমি কাঁচা ঘাস খের খাওয়া বড় করছি। অলরেডি 60% সেল বুকিং হয়ে গেছে, আর 40% গরু আমার আছে। ইনশাল্লাহ এই সপ্তাহের মধ্যে আমার গরু বিক্রি হয়ে যাবে। সম্পূর্ণ একুরেট মাংস পাওয়া যাবে, চর্বির পরিমাণ খুব একটা নাই। আমরা গতবারও আল্লাহর রহমতে কাস্টমারদের গরু দেওয়ার পরে ভালো একটা সাড়া পাইছি। প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, নারায়ণগঞ্জে চাহিদার তুলনায় গরু কিছুটা কম। বাড়তি চাহিদা পূরণে বাইরের জেলা থেকে পশু আনা হবে। আমাদের চাহিদা আছে প্রায় 99,252টি। তো এখানে আমাদের কিছু ডেফিসিয়েন্ট আছে। আমরা আশা করতেছি যে সময়ের সাথে সাথে সেগুলি খুব তাড়াতাড়ি সিরাজগঞ্জ, নর্থ বেঙ্গল বিভিন্ন এলাকা থেকে এসে সেগুলি পূর্ণ হয়ে যাবে। এবার কোরবানির জন্য জেলার 4,000 খামারে পশু রয়েছে প্রায় 61,000। সাবরিনা লিজা, যমুনা নিউজ। কোরবানি ঈদে বর্বরই সবার নজর কাড়ে বাহারি রং এবং ব্যতিক্রমী নামের পশু। এবার চট্টগ্রামে আকর্ষণের কেন্দ্রে পিঙ্ক মহিষ। শেঠ এগ্রো ফার্মে ভিন্ন রঙের এসব পশু দেখতে ক্রেতা দর্শনার্থীদের ভিড়ও বেশ। পাশাপাশি বাহারি নামের বিশাল সব গরু দৃষ্টি কাটছে সবার।
লাল, কালো, বাদামি এমন বিভিন্ন রঙের পশুর মধ্যে সবার নজর কাটছে পিঙ্ক রঙের এসব মহিষ। চট্টগ্রাম মহানগরীর কাজীর দেউরি মোড়ে শেড এগ্রো ফার্মে দেখা মিলছে এদের। আনা হয়েছে ভারত থেকে। দাম হাঁকানো হচ্ছে 2 থেকে 5 লাখ টাকা পর্যন্ত। পিঙ্ক কালারগুলো একটু পছন্দ হচ্ছে, এটা কোরবানের জন্য একটু যোগ্যতাজনক সৌন্দর্য। পিঙ্ক কালার অবশ্যই সবার পছন্দ, এটা অনেক সুন্দর। পিঙ্ক কালারের মহিষগুলা দেখতে অনেক সুন্দর লাগতেছে, অনেক ভালো লাগতেছে। শেড এগ্রো ফার্মে আরেক আকর্ষণ বাহাদুর নামের এই গরু। আকারে যেমন বড়, আচরণও তেমন ক্ষিপ্র। অস্ট্রিয়ান জাতের 15 মনের বেশি ওজনের বাহাদুরের দাম হাঁকানো হচ্ছে 10 লাখ টাকা। এগুলো বাইরে গরু তো, যার কারণে এগুলাকে খাওয়ারটা আলাদা। আমাদের দেশি গরু যে খাবারগুলো খায়, ওনারা কিন্তু এই খাবারগুলো খায় না। ওনাদের জন্য আলাদা খাবারের ব্যবস্থা আছে, যার জন্য এগুলো একটু দামও ওই জন্য বেশি। পিঙ্ক কালার হওয়াতে এগুলোর প্রতি মানুষের অনেক চাহিদা, দেখতেছে, সবাই দেখতেছে। অ্যালবিনোগুলো অনেক সুন্দর, ওদের জাতগুলো অনেক ভালো ভালো। লাল গরু আর বাদামি গরু এগুলো হচ্ছে মানুষের সবচেয়ে বেশি পছন্দ। এখানে অনেক বড় বড় গরু আসছে, দেখতে ভালো লাগতেছে। কোরবানি ঈদে প্রতি বছরই চট্টগ্রামের সব খামারে এবং হাটে বাহারি নামের বিশাল সব পশু ঘিরে থাকে ক্রেতাদের বাড়তি আকর্ষণ। কোনো জেলা না, আমার মতো হয়েছে গরুটা আমি কিনবো। এটা আমাদের চিটাঙ্গা হোক, আদার লিস্টে হোক, কোনো অসুবিধা নেই। বড় গরুর আগের মতো সেরকম চাহিদা থাকবে না, এখন ছোট গরুর চাহিদা মোটামুটি থাকবে। জোবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। আবারও বিসিবিতে পরিবর্তনের আভাস। নাটকীয় কিছু না ঘটলে দ্রুতই বিসিবির সভাপতি হতে যাচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল। শোনা যাচ্ছে বর্তমান সভাপতি ফারুক আহমেদকে জানিয়ে দেওয়া হয়েছে সিদ্ধান্তের কথাও। ধোঁয়াশা কাটিয়ে আগামী শনিবার বোর্ড সভাতেই হতে যাচ্ছে পরিবর্তন। এমনকি তার আগেই সমাপ্ত হতে পারে ফারুক আহমেদের 9 মাসের অধ্যায়ের। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনকালীন সভাপতি হওয়ার প্রস্তাব দেয়া হয়েছে আমিনুল ইসলাম বুলবুলকে। এই খবর পুরনো, নতুন খবর এনএসসির দেয়া সেই প্রস্তাবে রাজি হয়েছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। দিন 3 আগে ব্যক্তিগত কাজে দেশে আসেন বুলবুল। গুঞ্জন আছে এর মাঝে নীতি নির্ধারকদের সাথে বৈঠকও হয় দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়নের, যেখানে আলোচনা হয় কিভাবে কোন প্রক্রিয়ায় দায়িত্ব নেবেন তিনি। এরপর দীর্ঘ সভা হয় বিসিবি সভাপতি ফারুক আহমেদের সাথেও। সেই বৈঠকেই এক প্রকার না বলে দেয়া হয় সভাপতি ফারুক আহমেদকে। অবস্থা বেগতিক বুঝে যেখানে বিকল্প একটা প্রস্তাবও দেন ফারুক। এমনটাই জানা যায়, যেহেতু অক্টোবরে নির্বাচন, সেই নির্বাচন পর্যন্ত দায়িত্ব চালিয়ে যেতে চান, প্রয়োজনে নির্বাচনও করবেন না। এই সময়ে গঠনতন্ত্র সংশোধনের পাশাপাশি প্রয়োজনে নির্বাচন এগিয়ে আনার কাজও করবেন। নির্বাচনকালীন সভাপতি হওয়ার আলোচনা শোনার পর থেকেই একটা সন্দেহ দানা বেঁধেছিল। বুলবুল যেহেতু আইসিসিতে কাজ করেন, তার পক্ষে কি দায়িত্ব নেওয়া সম্ভব? বিশেষ এই বৈঠকে বুলবুল নিশ্চিত করেছেন 3-4 মাসের জন্য দায়িত্ব নিতে তার কোনো সমস্যা নাই। সেই সময়টায় আইসিসির দায়িত্ব থেকে ছুটি নেবেন। সব মিলিয়ে পরিস্থিতি এমন, ফারুক আহমেদের জায়গায় এনএসসি থেকে পরিচালক হবেন বুলবুল, তারপর সভাপতি। তাই তো এখন প্রশ্ন, আগামী শনিবারের বোর্ড সভাতেই কি পরিবর্তন আসবে? উত্তরটা এক বাক্যে দেয়া কিছুটা জটিল। এখানেও আছে কিছু যদি কিন্তু। আপাতত অপেক্ষা করতে হচ্ছে অন্তত আরো 2 দিন। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। গাজায় ত্রাণ সংগ্রহের সময় ইসরায়েলি হামলায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 10 জনে। উপত্যকায় অব্যাহত তেল আবিবের আগ্রাসন। বুধবার গাজার দক্ষিণে দ্বিতীয় দিনের মতো ত্রাণ বিতরণ কেন্দ্রে হুড়োহুড়ি কারাকারি করে ক্ষুধার্ত ফিলিস্তিনিরা। তাদের উপর সরাসরি গুলি চালায় ইসরায়েলি সেনারা। হতাহতের শিকার হন নিরস্ত্র মানুষ। গাজার সরকারি মিডিয়া কার্যালয় জানিয়েছে 2 দিনের হামলায় আহত কমপক্ষে 62 জন। এই সূত্রে বুধবার উদ্বেগ জানানো হয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বিশেষ অধিবেশনেও। গাজার বিভিন্ন অঞ্চলে চলছে ইসরায়েলি বিমান ও স্থল অভিযানও। বুধবারও ভয়াবহ হামলায় 63 জন প্রাণ হারিয়েছেন। 1.5 বছরের বেশি সময় ধরে চলা আগ্রাসনে মোট প্রাণহানি ছাড়িয়েছে 54,000। আহত 1,23,000-এর বেশি ফিলিস্তিনি। ডাকাতি, অপহরণ, এমনকি খুনের মতো ভয়ঙ্কর সব অপরাধে জড়িয়ে পড়ছে মেক্সিকোর শিশুরা। বিভিন্ন মাফিয়া চক্রের সদস্য তারা। পারিবারিক ও সামাজিকভাবে অবহেলিত শিশুদের টার্গেট করে দলে টানছে এসব মাফিয়া চক্র। দেয়া হচ্ছে অস্ত্র চালানো আর মাদক বিক্রি ট্রেনিংও।
উত্তর আমেরিকার দেশ মেক্সিকো। কুখ্যাত সব মাফিয়া চক্র দেশটিতে গড়ে তুলেছে অপরাধের বিশাল সাম্রাজ্য। প্রকাশ্যেই ঘটছে ডাকাতি, অপহরণ আর পরিকল্পিত হত্যার মতো ভয়ঙ্কর সব অপরাধ। আর এ অপরাধের জগতে জড়িয়ে পড়ছে ছোট ছোট শিশু কিশোররাও। তেমনই একজন মেক্সিকোর ২০ বছর বয়সী তরুণী সোল। একসময় স্থানীয় এক বারের সামনে গোলাপ বিক্রি করত সে। ঘটনাক্রমে এক মাফিয়া চক্রের খপ্পরে পড়ে সোল। মাত্র ১২ বছর বয়সেই অপহরণ, চাঁদাবাজি আর একের পর এক পরিকল্পিত হত্যার সাথে জড়িত হয়ে পড়ে শিশুটি। ধীরে ধীরে অপরাধের চোরাবালিতে আটকা পড়ে ধ্বংস হয় ছোট্ট মেয়েটির জীবন। আমাকে সুন্দর সুন্দর কথা বলে ভুলিয়ে রাখতো ওরা, আর আমি বোকার মতো কথাগুলো বিশ্বাস করে ওদেরকে নিজের পরিবার মনে করতাম। একসময় আমার সেই ভুল ভাঙে, বুঝতে পারি এসবই মিথ্যা, ওরা শুধুই আমাকে ব্যবহার করছে। সোলের মতো এমন আরও ১৬ জনের সাথে কথা বলেছে বার্তা সংস্থা রয়টার্স। তাদের সবাই মেক্সিকোর বিভিন্ন ক্রাইম কার্টেলের সাবেক অথবা বর্তমান সদস্য। বিভিন্ন সুবিধার কথা বিবেচনা করে শিশুদেরকেই টার্গেট করে এসব ক্রাইম কার্টেল। ছোট বয়স থেকেই প্রশিক্ষণ দিয়ে দক্ষ অপরাধী হিসেবে গড়ে তোলা হয় তাদের। শিশুরা যে কোনো বিষয় দ্রুত শিখে নেয়, এ কারণে ওরা সদস্য হিসেবে প্রাপ্তবয়স্কদের থেকে শিশুদের বেশি পছন্দ করে। বিশেষজ্ঞরা বলছেন এসব শিশুদের বেশিরভাগই সুস্থভাবে বেড়ে ওঠার সুযোগ থেকে বঞ্চিত হয়। পারিবারিক কলহ, পিতামাতার বিচ্ছেদ, অবহেলা কিংবা চারপাশের বিভিন্ন সহিংসতার ঘটনায় মানসিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় এসব শিশুরা। ফলে সহজেই অপরাধ চক্রের টার্গেটে পরিণত হচ্ছে তারা। আর এ কাজে ব্যবহার করা হচ্ছে ফেসবুক, টিকটকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরাধ চক্রগুলো অল্প বয়সী শিশুদের সাথে যোগাযোগ করছে, তাদেরকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে নিজেদের দলে ভেড়াচ্ছে। আমরা এসব শিশুদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করে যাচ্ছি। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক শ্রম ব্যুরোর তথ্যমতে মেক্সিকোতে প্রায় ৩০,০০০ শিশু কোনো না কোনো অপরাধী গোষ্ঠীর সদস্য। শিশু অধিকার সংগঠনগুলোর মতে এ সংখ্যা প্রায় ২ লাখও ছাড়াতে পারে। তবুও মেক্সিকো সরকারের তরফ থেকে এসব শিশুদের উদ্ধার বা পুনর্বাসনের যথেষ্ট উদ্যোগ নেই। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। আর এ ছিল যমুনা নিউজে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।